নমস্কার দীপাঞ্জন দা। নমস্কার সন্ময়দা, বলুন। আজকে এমন একটা দিনে আপনাকে টেলিফোনে পেলাম যেদিন লালকৃষ্ণ আদবানি ভারতরত্ন রত্নে সম্মানিত হতে চলেছেন। মানে উপাধিতে উপাধি বলবো না, ভারত সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ যে সম্মান ভারত রত্ন, সেটা লালকৃষ্ণ আদবানির হাতে তুলে দেওয়া হবে ঘোষণা করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আমি সেই দিকটা নিয়ে আলোচনা করব না, আমি আপনার সঙ্গে একটু জানতে চাইছি যে লালকৃষ্ণ আদবানির সঙ্গে আপনার ব্যক্তিগত একটা নিবিড় যোগাযোগ ছিল একটা সময় আপনার কার্যকারণে, কর্মসূত্রে। একটু সেটা সেটা আমাদের বাংলার মনের দর্শকদের জন্য শেয়ার করবেন। দেখুন সন্ময়দা, আমিও খবরটা পেয়েছি এবং বলতে কোনো দ্বিধা নেই যে আমি আজকের ভারতবর্ষে সুখীতম ব্যক্তি। লালকৃষ্ণ আডবাণীজিকে সম্মান দিয়ে ভারতবর্ষের সরকার নিজেরা সম্মানিত হলো। আমি রাজনীতির কথাতে যাচ্ছি না, আমি ব্যক্তির আডবাণীজির কথাও যাচ্ছি না। আমি সেই আডবাণীজির কথা বলবো যার অধীনে আমি কাজ করেছি দীর্ঘ প্রায় অলমোস্ট 1 দশক। আমার এনএসজি এবং বিশেষ এজেন্সির কাজের সময়, এবং তখন আমি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে উপপ্রধানমন্ত্রী, ডেপুটি প্রাইম মিনিস্টার হয়েছিলেন। আমার বলতে কোনো দ্বিধা নেই, কোন রকম রাজনৈতিক চিন্তা ভাবনা ছাড়াই আমার এটা বলতে কোনো সমস্যা নেই যে ভারতবর্ষের শ্রেষ্ঠতম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লালকৃষ্ণ আডবাণীজি, এবং এতে আমার কোনো সন্দেহ নেই। আমি ওনাকে দেখেছি অত্যন্ত কাছ থেকে একটা দীর্ঘ সময়। এই ভারতরত্ন উনি আরেকটু আগে পেলে আরো ভালো হতো, কিন্তু ওই ইংরেজির যে শব্দটা বেটার লেট দ্যান নেভার, আমি মনে করি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারত সরকার লালকৃষ্ণ আডবাণী। দীপাঞ্জন দা, আপনাকে থামাচ্ছি। আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাটা, একদম নিবিড় অভিজ্ঞতাটা একটু যদি আমাদের বলেন। দেখুন, আমি যেহেতু খুব কাছ থেকে দেখেছি এবং এটা ভুললে চলবে না, আমি 4 জন পরপর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীদের সিকিউরিটি লিয়াজো অফিসার ছিলাম এনএসজির তরফ থেকে। তাতে এসবি চৌহান, শঙ্কর রাও চৌহান, রাজেশ পাইলট, লালকৃষ্ণ আডবাণীজি এবং ইন্দ্রজিৎ গুপ্ত, এই 4 জনের সঙ্গে আমি দীর্ঘ 1 দশকের কাছাকাছি কাজ করেছি, অত্যন্ত কাছে থেকে, অত্যন্ত ঘনিষ্ঠভাবে। লালকৃষ্ণ আডবাণীজির যেটা আমি একটা জিনিস দেখেছিলাম, যেটা আমরা সবসময় বলি, যেটা পলিটিক্যাল সেন্সও বলা হয়, এটা পলিটিশিয়ান থিংস ফর দ্য নেক্সট ইলেকশন, বাট আ স্টেটসম্যান হি থিংস ফর দ্য নেক্সট জেনারেশন। লালকৃষ্ণ আডবাণীজির, দেখুন, এগুলো কিছু মন্ত্রগুপ্তির ব্যাপার থেকে যেগুলো আমি হয়তো জনসমক্ষে বলতে পারবো না। আমি বহু ঘটনা এরকম দেখেছি যেখানে হয়তো তথাকথিত উনি যে রাজনৈতিক দলের সদস্য এবং যে রাজনৈতিক দলের সাংসদ হয়ে ভারতবর্ষের গৃহমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন বা উপপ্রধানমন্ত্রী হয়েছেন, সেই রাজনৈতিক দলের কিছু এজেন্ডা বা ইস্যুকে উনি উপেক্ষা করেছেন। কারণ ওনার একটাই কথা ছিল, ভারতবর্ষ রাষ্ট্র হিসাবে সবার আগে, দেশ আমার আগে সবকিছু, তারপরে সেই রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলকে আমি, যে রাজনৈতিক দলে আমার জন্ম, আমার রাজনৈতিক ক্যারিয়ারের। সুতরাং যেখানে ভারতবর্ষের বা দেশের সুরক্ষা, দেশের স্বার্থ জড়িত, সেখানে আমি কারোর জন্য নই, আমি শুধু দেশের জন্য। এটা বহু আমি অভিজ্ঞতা দেখেছি। ব্যক্তিগত আমি যদি আপনাকে বলি, 2-3টে জিনিস আমি কোনো দিন বলতে পারবো না। দীপাঞ্জন দা, আমি আবার আপনাকে থামাচ্ছি। আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন বাংলার মনের দর্শকদের সঙ্গে। আমি সেটাই বলছিলাম সন্ময়দা, যেহেতু আমি বহু বড় বড় ভিভিআইপিদের সঙ্গে এনএসজিতে থাকাকালীন আমি কাজ করেছি, তাদের সঙ্গে সারা ভারতবর্ষে আমি ভ্রমণ করেছি, সরকারি বেসরকারি তাদের ট্যুরে। আমি একটা জিনিস আমি কোনোদিন ভুলবো না, যে আডবাণীজির সঙ্গে আমরা যেখানে গেছি, যে পরিস্থিতিতে
উনি কোনো দিন, চাই ও লাঞ্চ হোক চাই ডিনার হোক, উনি খেতেন না যতক্ষণ আমাকে ডেকে জিজ্ঞাসা করতেন যে आप और आपका कमांडोज ये लोग खाना खाए भोजन किए, कभी खाना शब्द व्यवहार करेंगे, आप लोगों ने भोजन किए ना, अभी इसके बाद मैं भोजन करूंगा। ভাবা যায় ওই ওই লেভেলের ওই উচ্চতার একজন রাষ্ট্রনেতা আমার মতো একজন তুচ্ছ মানুষকে জিজ্ঞাসা করছেন যে আপনারা না খেলে কিন্তু আমি খাবো না। কারণ উনি জানেন যে খাওয়া উনি খেয়ে নিলে তারপর যা হয় ট্যুরের মধ্যে ভিড় দৌড়াদৌড়ি এইসব, তো কমান্ডোসরা অনেক সময় অধিকাংশ সময় না খেয়ে থাকেন, খাওয়ার সময় হয় না। এইটা আমি যখন দেখি তখন আমার মনে পড়ে বাংলার মুখ্যমন্ত্রী একবার বই মেলায় বলেছিলেন নিজের নিরাপত্তা আধিকারিককে কি আপনাদের চাপকাতে হয়। এদের অনেক শিক্ষা বাকি রয়েছে, এরা জানেই না যে রাষ্ট্রনায়ক ব্যবহার কেমন করেন। রাষ্ট্রনায়ক আকাশ থেকে পড়ে না এবং কোনো ট্যাগ কিনতে পাওয়া যায় না। তাদের ব্যবহার, তাদের আচার আচরণ, চিন্তা বুদ্ধি, তাদের সিদ্ধান্ত, সেগুলো তাকে রাষ্ট্রনায়ক বানায়। আডবাণীজির সঙ্গে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এত বলার আছে। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমি একটা বই লিখি, যেটা সম্ভবত আগামী বইমেলায় বেরোবে। আপনি যেখানে আজকে আদবানিজির সঙ্গে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা দু একটা ঘটনা অন্তত বাংলা মনে দর্শকদের শোনান, যেমন একটা শোনালেন, আরো দুটো শুনতে চাই। আমার মনে আছে আডবাণীজির সঙ্গে প্রথম যে ঘটনাটি ছিল, প্রথম ওনার সঙ্গে আমার ডিউটি, আমার সঙ্গে ওনার ইন্টারাকশন, আমরা বরোদা থেকে ফিরছিলাম দিল্লি অগাস্ট ক্রান্তি এক্সপ্রেসে। আমার মনে আছে বরোদাতে আমাদের ডিনার হয়েছিল, তখন সীতা যে হতেন মহাভারতে রামায়ণে, দীপিকা চিকলিয়াজি, উনি বরোদার সাংসদ ছিলেন। ওনার বাড়িতে ডিনারের পর আমরা ট্রেন ধরেছিলাম অগাস্ট ক্রান্তি এক্সপ্রেস, এবং মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি তখন গুজরাট লোকসভার, গুজরাটের জন্য উনি একজন অন্যতম সাধারণ সচিব। উনি আমাদের এনএসজি টিমে থাকা খাওয়া যাতায়াত সমস্ত ব্যবস্থা করতেন। তো আমাদের সে টিকিট হয় এবং আমরা ফিরি যখন অগাস্ট ক্রান্তি এক্সপ্রেসে এসি ফার্স্ট ক্লাসে, একটি কুপেতে আমি আর আডবাণীজি, অন্যান্য কুপেতে আমাদের এনএসজি কমান্ডোস, পুরো কম্পার্টমেন্টটাকে ঘিরে আমরা রাতভর ট্রেন চলছে। আডবাণীজি আমার সঙ্গে কথা শুরু করেছিলেন এবং প্রথম দিন সেটা আমার। উনি আমার কাছে কথা বলতে বলতে আমি বাংলার উনি জানতে পারেন এবং তারপর বিভিন্ন প্রশ্ন করতে করতে উনি ধীরে ধীরে রাজনীতির প্রশ্নে এসে যান, যে বাংলার মানুষ আপনারা তো রাজনীতি সচেতন, এবং উনি বিভিন্ন প্রশ্ন করেন। আমি একটু দ্বিধাগ্রস্ত হই যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আর আমি দীপাঞ্জন, আমি কি করে ওনার সঙ্গে এই সমস্ত কথা বলবো। উনি আমাকে একটা কথা বলেন যেটা আমি সারা জীবন মনে রাখবো, যে দেখুন আমরা যে সিদ্ধান্তগুলো নেই আমরা দু ধরনের লোকের কাছ থেকে জানি, হয় আমাদের দলের সমর্থক যারা সবসময় বলবে আপনার সিদ্ধান্ত যুগান্তকারী, অথবা আমাদের বিরোধী যারা সবসময় বলবে আপনার সিদ্ধান্তগুলো ভয়ঙ্কর খারাপ দেশের জন্য। নিউট্রাল আমরা কথা শোনার সুযোগ পাই না, আমি আপনার কাছ থেকে শুনবো। আমি ওনাকে বলি যে হতে পারে আপনাদের অনেক সিদ্ধান্ত আমি সহমত নই, কিচ্ছু আসে যায় না, আপনি বলুন। এবং সেদিন প্রায় রাত 2:30-3টে অবধি আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি, এবং মাঝে মাঝে নিজেকে চিমটি খেতে দেখছিলাম যে লালকৃষ্ণ আডবাণীজির সঙ্গে আমার মতো একজন তুচ্ছ মানুষ এই সমাজ, রাজনীতি, ইতিহাস এই সমস্ত নিয়ে আলোচনা করছে, এটা আমি ভাবতে পারি না। এবং অগাধ পড়াশোনা ছিল। আমার মনে আছে পরের দিন ভোরবেলায় 7টার সময় মধ্যপ্রদেশের গুনা স্টেশনে ট্রেনটি থামে, এবং উনি আমাকে বলেন কিছু টিকিট নিউজ পেপার কিনে আনতে। আমি একটি খবরের কাগজ কিনে আনি। আমাকে বলেন একটি নয়, যত পাবেন হিন্দি ইংলিশ সব নিয়ে আসুন। আমি 8খানা খবরের কাগজ নিয়ে আসি, এবং পরে 2 ঘন্টা উনি 8খানা খবরের কাগজ পড়েন, এবং উনি আমাকে বোঝান এবং এক্সপ্লেন করেন, বিশ্লেষণ করেন যে একটি ঘটনা তার যদি রাজনৈতিক অভিঘাত থাকে, তাহলে তুমি যদি জানতে হয় যে সত্যি কি, তাহলে সমস্ত রকম খবরের কাগজ পড়ো, দেখবে প্রত্যেকের ব্যাখ্যা বিশ্লেষণ আলাদা। তার থেকে যেটা সঠিক সেটা তোমাকে তুলে নিতে হবে দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে। এই মানুষকে আমি যদি একটি রাজনৈতিক দলের পরিসরের মধ্যে বেঁধে রাখি, সেটা আমার মনে হয় অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভারতের শেষ রাষ্ট্রনেতা, আবার বলছি, ভারতের শেষ রাষ্ট্রনেতা লালকৃষ্ণ আডবাণীজি।
আমার এই ব্যাখ্যা, আমার এই কথাতে যদি কারোর বাজে লাগে বা কারোর বিতর্ক করতে পারে, আমার কিছু আসে যায় না। আমি ওনাকে এত কাছে থেকে দেখেছি, আমি এটা সব সময় বলবো। হুম। সন্ময়দা, আরেকটা ছোট্ট অভিজ্ঞতার কথা সম্ভবত আপনি আমার সঙ্গে অনেকদিন আগে শেয়ার করেছিলেন, সেটা হচ্ছে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে তখন একটা অস্থিরতা চলছে। সেই সময় আপনার প্রতি কোনো মেসেজ কি গিয়েছিল আদবানির কাছ থেকে? হ্যাঁ, আমাকে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে 2000 সালে আমাকে পাঠানো হয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, ভাইস চ্যান্সেলর, তার উপদেষ্টা বা অ্যাডভাইজার হিসাবে। এবং আমি যেহেতু হোম মিনিস্ট্রিতে ছিলাম, হোম মিনিস্ট্রি থেকে আমাকে লিএনএ পাঠানো হয়, কারণ ওই জওহরলাল নেহরু ইউনিভার্সিটি একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি, ওখানে আমাকে পাঠানো হয় 3 বছরের জন্য। আমাকে একটি পরিষ্কার কথা বলেছিলেন আডবাণীজি, যে আজ থেকে যতদিন তুমি জেএনইউতে থাকবে, তুমি কোন রকম রং দেখবে না, কে এবিভিপি, কে এসএফআই, কে আইসা, কে কি, কিচ্ছু দেখার দরকার নেই। তুমি তোমার মতো কাজ করবে। ভারতবর্ষের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, সেটা যেন শান্তিতে থাকে, তারা যেন পড়াশোনা করতে পারে, আবহাওয়া যেন পরিষ্কার থাকে, তার দায়িত্ব তোমার। কোন রকম যদি সমস্যা হয়, কেউ তোমাকে প্রভাবিত করার চেষ্টা করে, পরিষ্কার বলে দেবে যে আপনি আডবাণীজির সঙ্গে কথা বলুন। এবং আমি আপনাকে বলবো, স্বীকার করতে বাধ্য সন্ময়দা, বহু ঘটনা ঘটেছে যেখানে কিন্তু আমাকে তৎকালীন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, বিজেপির যে ছাত্র সংঘ, তাদের বিরুদ্ধেও আমি ব্যবস্থা নিয়েছি। এবং সেখানে আমার তৎকালীন এইচআরডি মিনিস্টার মিস্টার মুরলী মনোহর যোশীজিরও ফোন এসেছিল। উনি নিজে ফোন করেছিলেন যে না, একটু গো স্লো করো বা একটু নরম ভাবে দেখো। আমি ওনাকে পরিষ্কার বলেছিলাম, আপনি আডবাণীজির সঙ্গে কথা বলুন, ওনার ম্যান্ডেট আমার কাছে রয়েছে এবং আমি সেই হিসাবে কাজ করছি, আমি রং দেখে কাজ করব না। এবং বিশ্বাস করুন, তারপরে কোনোদিন মুরলী মনোহর যোশীজি আমাকে ফোন করেননি, আডবাণীজিও ফোন করেননি যে আমাকে যোশীজি ফোন করেছেন। যা সামলানোর উনি সামলিয়েছেন। এটা ভাবা যায় না। আমার পুরো টেনিওরটা, আমি তখন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি যখন ওখানে ছাত্র সংঘের দায়িত্বে রয়েছিল এসএফআই এবং এআইএসএফ, এবং আমাকে প্রচুর সাংঘাতিক সংঘর্ষপূর্ণ সমস্যা ছিল, সেগুলো সামলিয়েছি। আমি একদিনের জন্য আডবাণীজির অফিস থেকে আমি একটা ফোন পাইনি যে দীপাঞ্জন তুমি একটু স্লো চলো। এটা ভাবা যায় না। এরকম আমি যদি বলতে থাকি, আপনি বাংলার মনের দর্শকদের জন্য এতে সময় দিতে পারবেন না। আমি আপনাকে রাতভর এই নিয়ে কথা বলতে পারি। সো আমার জন্য আজকে সব থেকে খুশির দিন। আমি এক রাষ্ট্রনায়ককে দেখেছি, আমি এক রাষ্ট্রনায়কের সঙ্গে কাজ করার আমার সেই সুযোগ সৌভাগ্য হয়েছিল, ঈশ্বর আমায় দিয়েছিলেন। আডবাণীজি ভালো থাকুন, সুস্থ থাকুন। এইরকম রাষ্ট্রনায়ক ভারত আবার কবে পাবে আমি জানি না। সন্ময়দা, অনেক ধন্যবাদ দীপাঞ্জন, এত সুন্দর মধুর স্মৃতিচারণ করলেন। আগামী দিনে আডবাণীজিকে নিয়ে আরো কিছু কথা আপনার সঙ্গে বলার ইচ্ছে রইল, সময় অভাবে সেটুকু আজকে হলো না। আজকের এই আনন্দের দিনে, অত্যন্ত একটা আনন্দের দিনে আপনার অভিজ্ঞতা আমরা শুনলাম, বাংলার মনে দর্শকরা শুনলেন, সেটা আমাদের একটা পরম পাওয়া। ধন্যবাদ দীপাঞ্জন। ধন্যবাদ। জয় হিন্দ।